কিন্তু বিভিন্ন সময় অতিমাত্রায় রাজনৈতিক নেতা হয়ে গিয়েছিলেন, বিভাগ সমিতির নেতার চেয়েও। তো সেই হিসাবে এখন মোটামুটি তাদের অবস্থান চিহ্নিত হয়ে গেছে, তারা নিজেরাই দল থেকে সমিতির থেকে অব্যাহতি নিয়েছেন, আমরাও তাদের অব্যাহতি দিয়েছি। তো এই ঘটনার পরে তারপরও বেশ করোনা মহামারী ইত্যাদির কারণে আমাদের কার্যক্রম স্থবির ছিল। তো আমরা আবার পুনর্দমে এই সমিতির স্ট্রাকচারকে ঠিক রেখে আমরা আমাদের কার্যক্রম নতুনভাবে পুনর্গঠন করতে যাচ্ছি। এবং আমি আনন্দের সাথে ঘোষণা করছি, এমন একটা লোকের মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বরিশাল বিভাগ সমিতির আবার নতুন করে পুনর্জীবন লাভ করলো এবং আমরা নতুন উদ্যোগে কাজ শুরু করবো। তো আর সবচেয়ে জলিল ভাই সম্পর্কে আলোচনা করার জন্য তো এখানে আমার অতিথিবৃন্দ রয়েছেন, ওনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। তবে আমি দু একটা ছোট ছোট স্মৃতি তুলে ধরছি। যেদিন বরিশালের প্রথম আর্মি আসে, এর আগে দু একটি ঘটনা বলতে হয়। আপনারা জানেন বরিশাল সদর গার্লস স্কুলে যে প্রথম আমাদের অস্থায়ী সরকার নাম দিয়ে করা হয়েছিল, এটা অনেক ইতিহাস নাই, কিন্তু আমরা জানি বরিশালে একটা অস্থায়ী সরকার করা হয়েছিল প্রথম। এবং এই সরকারে আমার স্পষ্ট মনে আছে, আমাদের মিজানুর রহমান চৌধুরী পালিয়ে এসে এই সাধারণ খানের বাবা তখন সম্বন্ধের মিছিল ওনারা পালাই আসা বরিশালে এসে অবস্থান নিয়েছিল সবাই। তো ওই সময় সদর গার্লস স্কুলের থেকে বিশেষ করে যুবক যারা আমরা ছিলাম, স্কুল কলেজের ছাত্র যারা ছিলাম, সবাই যে যে রাজনৈতিক দল আমরা ভাবছিলাম সমস্ত রাজনৈতিক দল মিললেই করা হবে। নুরুল ইসলাম মঞ্জুর সাহেব উনি দায়িত্বে ছিলেন। তো পরবর্তী সময় দেখা গেল কোনো রাজনৈতিক দল ডাকলো না। তখন রাজনৈতিক দল বলতে তো ভাসানী ন্যাপ, মুজফফর ন্যাপ আর আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন মিলে এই সংগঠন। তো সেখানে বরিশালে দেখা গেছে যে ওনারা যে এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ নাম দিয়ে যেটা করছিল সেটা শুধু আওয়ামী লীগের লোকজন, হয়তো ন্যাপের সম্ভবত মুজফফর ন্যাপের দুইজনকে রাখছিল আর ভাসানী ন্যাপের কেউ কি রাখেনি। ভাসানী ন্যাপে তৎকালীন যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমরা বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম, আমাদের মধ্যে তখন তৎকালীন নেতৃবৃন্দ কাউকে ডাকে নাই। যেমন সুনীল যারা ছিল, কোটান ভাইরাও তারা ডাকে নাই। পরবর্তী সময় আমরা ইয়ংরা, নজরুল ভাই বেঁচে ছিল তখন, বিপ্লবী ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল নজরুল, এবং আলমগীর ভাই তখন বাংলা ছাত্রলীগ করতো, ওনারাও আমাদের সাথে একত্রে আসছে। আসিয়া আমরা প্রতিবাদ করছিলাম সেদিন সদর গার্লস স্কুলে, যে তখন ওই ছাত্রলীগের ছেলেদের এবং সবাই প্রাইভেট বরাদ্দ করে। আমরা প্রতিবাদ করার পরে জলিল ভাই কিন্তু আমাদের সাপোর্ট দিছিল, কিন্তু আওয়ামী লীগের এই নেতারা সবাই বলতো যে না, এদেরকে দেওয়া হইবে না। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকতার সহ ওই সময় যারা জানা সরকার ইয়াং গ্রুপ যারা মধ্যে ঘিরে থাকতো, তারা কেউই বলতো না বিরোধী দলের কাউকে হাতে দেওয়া যাবে না। তখন সিদ্ধান্ত হইল যে যারা যারা ডাইনামিক কারা আমাকে কাউন্ট নিতে নির্ধারণ করা হইল নুরু ভাই, আপনারা জানেন, আরেকজন আসলে শাহিন ভাই, উনি বরিশাল পলিটেকনিকের ভিপি ছিল, এইরকম আলেকান্দা দিয়া এই আনুষ্ঠানিকতার ভাই, তারপর এই যে সুরুজ, তারপর তখন তো টাইলরা যুদ্ধে যায় নাই, আলেকান্দা দিয়া ওই ক্যাটাগরি বেশ কয়েকজনের নাম দেওয়া হইল। সব মিলাইয়া এদিকে এনএসএর পর্ত যে গ্রুপ তারাও এসে গেল, ওকাবাই টোকাবাই কুতুব ভাই এরাও তো এই সব তারা বড় বড় মধ্যে আশেপাশে সব নেতারা দাঁড়াই গেল। যাই হোক, পরবর্তী সময় আমরা আলাদা আমাদের সেই শিকদার গ্রুপ করলো একদিকে, আমরা আরেকদিকে আমরা বরিশাল ল কলেজে ক্যাম্প করলাম। তৎকালীন আমরা বামপন্থী যারা ছিলাম, জলিল ভাই কিন্তু পরিশেষে আমাদের নেতাদের ডাকলো একদিকে, ভোটার ভাই সহ আরো কয়েকজনের ডাকলো, ডাকতে বললো যে তোমরাও যদি অস্ত্র নিতে চাও তাহলে তোমরা অন্যভাবে নিয়ে আসো, এগুলা একটাও টেকবে না, আমরা জানি যুদ্ধের সময় জলিল ভাই বক্তব্য এইটা। তো যাই হোক, আমরা সেই মোতাবেক যেদিন বরিশালের প্রথম আর্মি আসে, আমার মনে আছে সর্বশেষ আমি আর ভোটার ভাই আজকের এই যে সভাপতি, আমাদের দুইজন আমরা সর্বশেষ বরিশাল জুনাহরে তখন গোলাগুলি চলতেছে, জুনাহরে আমরা জুনাহরের দিকে যাইতেছিলাম, একটা ভ্যাস ভাই আমি আর ভোটার ভাই চালায়, আমি পিছিয়ে
তো হঠাৎ ওই সময় দেখলাম ভূতে ভাই গুলি লাগছিল সম্ভবত বুকে, একটা জিপে চালাই নিয়ে আইতেছে। আমরা যাইয়া কিন্তু পরবর্তী সময় ওরা ওই রাইফেল ফালাইয়া সবগুলো হচ্ছে সব ভাইকে গেছিল। আমরা যাইয়া ওই মুখলেস আছে অনেকে মুখলেস বাড়ি ওই জায়গা দিয়ে টোকাইয়া আমরা রাইফেল রেখা করছি নিচে। তো এই হলো মেলারদলি। ওই সময় তার মধ্যে রাজনৈতিক ইয়া ছিল, বিভাজন ছিল না, কিন্তু উনি কিছু করতে পারে নাই। ইচ্ছে করলো বিরোধী দলের কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে নাই উনি তখন, যেহেতু মঞ্জু মিয়া এবং আওয়ামী লীগের লোকজন সব কর্ম করতো। যদিও মঞ্জু ভাই তো পরবর্তী সময়ে দেখলাম আওয়ামী লীগ নিজেই পাক হয়ে গেছিল। তো এটা হলো ইতিহাস আওয়ামী লীগের। আর জলিল ভাই সবচেয়ে বড় কথা হলো যমুনার প্রথম বাংলাদেশের রাজবন্দী কিন্তু উনি, এটি কিন্তু অনেকে বলে না। প্রথম রাজবন্দী সে, এবং কিসের জন্য সে রাজবন্দী হয়েছে? একমাত্র ভারতীয় আগ্রাসন। আপনারা জানেন দর্শক খুলনা থেকে ভালো ভালো ঘড়ির দোকান, রেডিওর দোকান, ভালো ভালো বড় বড় ইন্ডাস্ট্রির পার্ট, এগুলা স্বাধীনতার পরবর্তী সময়ে ইন্ডিয়ান আর্মিদের তত্ত্বাবধানে কিছু কোরিয়া টাউন ভারতে ওরা একটা ট্রাক নিয়ে যাইতেছিল রাতে রাতে। একমাত্র ব্যক্তি মেজর যেটা প্রোটেস্ট করছেন, এই ছিল তার অপরাধ, এবং সেইখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কি দুর্ভাগ্য, যেই লোকটা এই দেশের সবচেয়ে বড় সেক্টরের কমান্ডার ছিল, সবচেয়ে বড় সেক্টর, নবম সেক্টর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন সহ, সেই বড় বৃহত্তম সেক্টরের কমান্ডার হয়েও তাকে প্রথম রাজবন্দী হিসাবে জেলে রাখা হয়েছে। এই হইল ট্রাজেডি বাংলাদেশে। তো যাই হোক, আমার বক্তারা অনেক বক্তব্য রাখবেন, আশা করি আপনারা তাদের কাছ থেকে আরো দুর্লভ কিছু বক্তব্য শুনবেন বিস্তারিত দলিল ভাই সম্পর্কে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও বিশেষ করে অতিথিবৃন্দ কষ্ট স্বীকার করে আমাদের এখানে এসেছেন, আপনাদেরকে আমি বরিশাল বিভাগ সমিতির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাই, এবং উপস্থিত বরিশালবাসী আপনাদের সবাইকেও আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর অবসর এম এ জলিল এর 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল। ঢাকা রিপোর্টার্স। মার্চ মাসের শেষে যখন এপ্রিল মাসে বরিশালে সেনাবাহিনী আক্রমণ করলো, তখন এই পালায়ন কিন্তু আওয়ামী লীগের ইতিহাস। 26শে মার্চ সমস্ত আওয়ামী লীগ নেতারা পালায় গেছেন, দিক নির্দেশনা দিতে পারেন নাই। শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজর জিয়া হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।